আমাদের মগাস্টার আছে, মেগাস্টার নেই। শুভর ফার্স্ট ছবি ছিল, জাগো রওনক হাসানের ফার্স্ট ছবি ছিল। এখন তো একজন বঙ্গবন্ধু হয়ে গেছে, আরেকজন বঙ্গবন্ধুর অভিনয় করেছে। আসলে আমরা একটা বেহায়া জাতি, তো আমাদেরকে যারা মারে তাদেরকেই আমরা ভালোবাসি। দালালরা কি করে, আজকে সাদা ঘোড়া, কালকে কালো ঘোড়া, পরশুদিন বেগুনি ঘোড়ায় উঠে যায়। পুরো সেন্সর বোর্ড সহ ওইটাকে জমজমের পানি দিয়ে ধোয়া উচিত। এই দেশে তো 100 কোটি টাকার সিনেমা হয় নাই ওই অনন্ত দা জলিল ওর ওই মিথ্যাচার ছাড়া। আমার দেশের মুক্তিযুদ্ধকে সে আমার থেকে বেশি জানে। তুমি ওই এক দোহাই দিয়ে তো বাঁচতে পারবা না যে আমি স্বাধীনতার পক্ষে। আরে স্বাধীনতার পক্ষে তুমি একটা দল ছিলা, তখন কি মানুষ বঙ্গবন্ধুর মূর্তি ভাঙতেছিল নাকি হাসিনার বাবার মূর্তি ভাঙতেছিল? অমিতাভ রেজা দার্শনিক, উনি একটা দার্শনিক লেভেলে চলে গেছে আমার কাছে মনে হয়। অমিতাভ ভাই না, আমার কাছে মনে হয় যে উনি একটা দার্শনিক লেভেলে চলে গেছে। দেলোয়ার জাহান ঝন্টু সর্পরাজ কেন অবসরে? মানে কারণ উনি সাপ নিয়ে আর এখন ছবি বানায় না। বিচারপতি মানিক কলাপাতার ছাগল। দ্য টক রুমের আজকের গেস্ট খিজির হায়াত খান। তিনি একজন পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং অভিনেতা। শুধু তাই নয়, তিনি একজন অ্যাক্টিভিস্টও। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাকে যেমন রাজপথে দেখা গেছে, তেমনি সোশ্যাল মিডিয়াতেও কিন্তু দেখা গেছে। শুধু তাই নয়, সাম্প্রতিক যে বন্যা কবলিত স্থানে তাকে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গেছে। ভাইয়া, আলো তো এসেছে, কিন্তু আলোতে আপনাকে দেখা যাচ্ছে না কেন? না না, অবশ্যই আলোতে দেখা যাচ্ছে। একটা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমি তো বলবো যে অবশ্যই আলোতে আমাদের সবাইকে দেখা যাচ্ছে। যারা এতদিন আলোতে ছিল তারা বরঞ্চ এখন অন্ধকারের মধ্যে আছে, এর জন্য তাদেরকে দেখা যাচ্ছে না। দেখেন, এটা আপনার ব্যক্তিগত একটা স্ট্যান্ড। আপনি আসলে কোন সাইডে দাঁড়াবেন। এখন আপনি কি আলোর সাইডে দাঁড়াবেন নাকি আপনি অন্ধকারের সাইডে দাঁড়াবেন? আপনি কি স্বৈরাচারের পক্ষে দাঁড়াবেন নাকি আপনি দেশের পক্ষে দাঁড়াবেন? আপনি কি একটা ফ্যাসিবাদের পক্ষে দাঁড়াবেন নাকি আপনি সত্যিকারের গণতন্ত্রের পক্ষে দাঁড়াবেন? এই চয়েসটা একটা মানুষকে নিতে হবে। ওরা সেই চয়েসটা নিজেদের মতো করে নিয়েছে। ওরা এমন একটা সাইড চুজ করেছিল যেটাতে ওদের কাছে মনে হয়েছিল ওরা অনেক বেশি সিকিওর। আর আমরা যেই সাইডটা চুজ করেছিলাম সেটা অ্যাবসলিউটলি সিকিওর ছিল না, বাট ওটা ন্যায়ের পক্ষে ছিল আর ওরা অন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিল। তো ওদের গ্রুপের নাম যদিও আলো আসবে এবং ওখানে আমার পরিচিত অনেকেই ছিল, বাট এই মানুষগুলোর সাথে আজীবনের জন্য যেই হৃদ্যতাটা ছিল বা বন্ধুত্বটা ছিল বা পরিচয়টা ছিল সেটা শেষ হয়ে গেছে। আপনার তো নিশ্চয়ই মনে আছে যে আপনার পরিচালনা করা জাগো সিনেমাটার কথা বেশ আলোচিত। হ্যাঁ, 2010-এ মুক্তি পেয়েছিল। 2010-এ সেখানে যে অভিনেতারা ছিল যেমন আরেফিন শুভ, রওনক হাসান, ফেরদৌস ভাই, সর্বশেষ কবে তাদের সাথে কথা হয়েছে আপনার? গত 6 মাসে একবার ফেরদৌস ভাইয়ের সাথে কথা হয়েছিল। উনি বিগত আওয়ামী লীগ সরকারের সাংসদ হবার পর উনি একবার আমাকে ফোন দিয়েছিলেন, দিয়ে জিজ্ঞেস করেছিলেন যে আপনাকে দেখা গেল না ইলেকশনে কোনো কাজ করতে, কেন? তাই আমি বললাম যে আমি আসলে ভাই বর্তমান আওয়ামী লীগ সরকারের যেই প্রক্রিয়া বা ওদের যেই দর্শন বা আপনারা যেভাবে নির্বাচন করেছেন সেটাতে আমি বিশ্বাস করি না, তাই দেখা যায়নি। শুভর সাথে প্রবলি গত 3-4 বছরে একবার দেখা হয়েছিল। আসলে এখন তো অনেক বড় মানে স্টার হয়ে গেছে। আমি যখন ওদেরকে চিনতাম তখন তো শুভর ফার্স্ট ছবি ছিল, জাগো রওনক হাসানের ফার্স্ট ছবি ছিল। এখন তো একজন বঙ্গবন্ধু হয়ে গেছে, আরেকজন বঙ্গবন্ধুর অভিনয় করেছে। তো ওরা তো এখন অনেক বড়, আমরা তো খুব ছোট। তো ছোট মানুষরা সাধারণত বড়দের সাথে আসলে ওভাবে যখন মানুষ বড় হয়ে যায় তখন আসলে ছোটদের দেখে না আর কি। আমি কয়েকদিন 3-4 দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমরা একটা মগা জাতি, এর জন্য আমাদের মগাস্টার আছে, মেগাস্টার নেই। আমাদের দেশে এরা যখন মেগাস্টার তো শাকিব খানকে বলা হচ্ছে, শাকিব খানকে মেগাস্টার বলা হচ্ছে, বাট মেগাস্টারের যে বৈশিষ্ট্যগুলো আমরা যদি কম্প্যারিজনে আসি, ধরেন পাশের দেশ ভারত বা ভারতের থেকেও যদি আমরা হলিউডের দিকে তাকাই বা সাউথের দিকে তাকাই, যারা মেগাস্টার তাদের একটা সার্টেন বৈশিষ্ট্য আছে। ওইটার সাথে যদি আমরা আমাদের মেগাস্টারদের বৈশিষ্ট্য কম্পেয়ার করি তাহলে এদেরকে আমরা মেগাস্টার বলবো না মগাস্টার বলবো। হ্যাঁ, এটা খুব সিম্পল। মানে আপনি যদি বৈশিষ্ট্যগুলো কি কি আমাকে যদি একটু বুঝিয়ে বলতেন। বৈশিষ্ট্যগুলির মধ্যে তাকে মানবিক হতে হবে, তাকে মানুষের পাশে থাকতে হবে। সে যত বড় হবে, দেশের যে অভিনয় শিল্পীরা তারা কি মানবিক? মানে কি আমার কাছে তো মনে হয় আপনি যদি আচ্ছা ঠিক আছে শাহরুখ খানকে চিন্তা করেন, সালমান খানকে চিন্তা করেন, আমির খানকে চিন্তা করেন, রজনীকান্তকে চিন্তা করেন, আপনি দেখবেন যখনই ওরা অনেক বেশি মানবিক এবং ওরা অনেক বেশি হাম্বল। ওরা যত বড় হয়েছে তত ওরা মানে গ্রাউন্ডের কাছে এসেছে। আর আমাদের এরা উদাহরণ যদি দিতেন।
কাদের মানে ওদের আপনি যাদেরকে বলছেন কেন আপনি এই প্রত্যেকটা লোকের একটা করে ফাউন্ডেশন আছে। সালমান খানের বিং হিউম্যান আছে, আমির খানের পানি ফাউন্ডেশন আছে, শাহরুখ খানও প্রচুর মানুষের জন্য অনেক কাজ করে। আপনি আমাদের মগাস্টার সরি আপনি আমাদের আপনি আমাদের মগাস্টার, আমি ওদেরকে মেগাস্টার বলতে আমার রুচিতে বাধে। কি করতে দেখেছেন বলেন তো? আমাদের যারা মানে সাকিব আল হাসান আমাদের মেগাস্টার কি করেছে আমাদের দেশের মানুষের জন্য? না না বলেন আমাকে। সাকিব খানের কথা বলছেন, ওনাকে দেখেছেন? হ্যাঁ, ওনার হয়তো মানে যতটুকুনি করতে পারতেন সেতটুকু কি তিনি করেছেন? একটা স্ট্যাটাস দিয়েছিল যে এক স্ট্যাটাসে কি হয়, এক স্ট্যাটাসে কি হয়? হ্যাঁ, এগুলো তো সবাই আমরা অনেক শিল্পী যারা নিউট্রাল খেলতে গেছে তারা কি দিয়েছে যে এই মুহূর্তে আমি আমার দেশটা যাতে ঠিক হয়ে যায়, আমি আর রক্তপাত দেখতে চাই না। এসব ভোগীযোগী তো বাংলাদেশ 54 বছরে অনেক দেখেছে। আসলে আমরা একটা বেহায়া জাতি, তো আমাদের আসলে মানে আমাদেরকে যারা মারে তাদেরকেই আমরা ভালোবাসি। যে গ্রুপের চ্যাটটা ফাঁস হয়েছে, এই কারণে অনেকে বলছে যে শিল্পী সমাজ নাকি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। দেখেন, আমরা শিল্পীরা যারা আছে আর কি মিডিয়াতে, তারা কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ, তাই না? এই অল্প সংখ্যক মানুষের উপরে আবার দুই ভাগে বিভক্ত হওয়াটা, এটা কি আসলে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কোনো প্রভাব ফেলবে বলে আপনার মনে হচ্ছে? না না, এটা তো ফেলবে। আর যারা দুই ভাগে যে ভাগ হয়েছে বলছেন, ওদের সংখ্যা কয়জন? ওই গ্রুপে সর্বসাকল্যে 160 জন বা 200 জন ছিল। 200 জন ওই গ্রুপটার মধ্যে ছিল। বাংলাদেশের শিল্পী সমাজ বলতে তো আমি একজন ধরেন পঞ্চগড়ে যেই মানুষটা ছবি আঁকে তাকেও আমি শিল্পী মনে করি, চুয়াডাঙ্গায় যেই মানুষটা থিয়েটার করে তাকেও আমি শিল্পী মনে করি। আমাদের শিল্পী সমাজটা অনেক বড়। আর এই 200 মানুষ আসলে এরা যদি চলেও যায়, আমার মনে হয় না বাংলাদেশের শিল্পী সমাজে এমন কোনো ক্ষতি হবে। আমি কোনো ক্ষতি দেখিনি। এখানে তো অনেক গুণী শিল্পীও ছিল, আপনি কি? না, গুণী শিল্পী ছিল, এখন অবশ্যই গুণী শিল্পী ছিল, বাট আপনার হৃদয় যদি কলুষিত হয়ে যায়, আপনি যদি একটা খুনি সরকারকে খুন করতে সাহায্য করেন, আপনার হাতেও কিন্তু রক্তের দাগ আছে। সো তখন কিন্তু আপনার শিল্পী সত্তা কাজ করবে না, কারণ আপনার ভিতরটা কলুষিত হয়ে গেছে। এই গ্রুপটাকেই এখন আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে দেন, দেখবেন যে ওরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একদম দল পাল্টে মত পাল্টে। দালালরা কি করে? আজকে সাদা ঘোড়া, কালকে কালো ঘোড়া, পরশুদিন বেগুনি ঘোড়ায় উঠে যায়। তো আমার মনে হয় না ওরা আমাদের কোনো বিভক্তি করেছে। খিজির হায়াত খান যেহেতু একজন পটেনশিয়াল আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য, তিনি কি আর কখনো ওই মানুষগুলোকে নিয়ে যাদেরকে বলা হচ্ছে যে গণহত্যায় উস্কানি দিয়ে তাদেরকে নিয়ে জীবনও কাজ করবেন না? না, মানে আমি কাজ করলে না করাতে ওদের কি আসে যাবে তার, বাট না, সেটা আমার নীতিতে বাঁধবে, সেটা আমার রুচিতে বাঁধবে, সেটা আমি পারবো না। সাইমন সাদিকের স্ট্যাটাস আপনি দেখেছেন কিনা? তিনি কিন্তু বলেছে আমি গ্রুপে ছিলাম, কিন্তু ওখানে আমি যেহেতু যেতে পারবো না বিটিভিতে, আমি বলে দিয়েছি আমি ঢাকার বাইরে আছি, আমি যাব না। আসনা হাবিব ভাবনাও কিন্তু তিনিও কিন্তু বলেছেন যে আমি তো ছাত্রদের পক্ষেই ছিলাম, আমি তো আবু সাইদের ছবি এঁকেছি। তাহলে তাদেরকে কি আসলে ওই মানে দোষর হিসেবে আমরা ট্রিট করব? মানে এটা কি আসলে? দেখেন, আমি একটা কথা বলি, আমাদের দেশের মানুষ স্পেশালি এই জেনজি, ওরা অনেক স্মার্ট। আর আমাদের আমলনামা এত ক্লিয়ার, সবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, সবার অ্যাক্টিভিটিস এত সবার সামনে এত ভিজিবল, যে কে আসলে দোষর ছিল আর কে ছিল না, এটা আপনার আমার এখানে বসে ডিসাইড করার কিছু নেই, দেশের মানুষ জানে। সো কেউ যদি হৃদয়ে ক্লিয়ার থাকে, নীতিতে ক্লিয়ার থাকে, সে বলতেই পারে, সে দাঁড়িয়ে বলুক যে না, আমি এখানে ছিলাম, আমি এই কারণে লিভ করতে পারি নাই, বাট আমি ছাত্রদের পক্ষে ছিলাম। দেশের মানুষ এটা বিচার করবে, এটা আপনারা আমি বলাতে কিচ্ছু আসে যাবে না। বর্তমানে এই যে আমরা নতুন স্বাধীনতা অর্জন করেছি, এরপর থেকে জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য একটা কথা কিন্তু উঠছে, আলোচনাও হচ্ছে, সমালোচনাও হচ্ছে। আপনি কোন পক্ষে আছেন? আমার সোনার বাংলা গানটা রবি ঠাকুরের লেখা। যতদূর আমার মনে পড়ে, এটা বঙ্গভঙ্গের সময় 1906 সালে কলকাতার একটা পত্রিকাতে এসেছিল যে মা কালী, তিনি দুই হাতে দুটা কঙ্কাল নিয়ে আছেন, নিচে এই গানটা আছে। তিনি চান নাই যে ঢাকাকে কেন্দ্র করে মানে বঙ্গকে দুই ভাগে ভাগ করা হোক, ঢাকাকে কেন্দ্র করে একটা বঙ্গ হোক আর কলকাতাকে কেন্দ্র করে একটা হোক। সেই পরিস্থিতিতে তিনি এই গানটা লিখেছিলেন। পরবর্তীতে কালের পরিক্রমায় এটাকে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছি। হ্যাঁ, রবীন্দ্রনাথ তো তখন চিন্তা করেন নাই যে একদিন যে 47-এ এসে ভারত পাকিস্তান ভাগ হবে, তারপর পাকিস্তানের মধ্যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হবে, ওখান থেকে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হবে। ওটা তো রবি ঠাকুর তখন চিন্তা করে নাই, তাই না?
বাট ওই গানটা আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য ওয়ান অফ দি কি সং, ওয়ান অফ দি ভেরি মানে মোস্ট ইম্পর্ট্যান্ট সং। সেটাকে আমরা আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে বিগত 54 বছর ধরে অ্যাকসেপ্ট করে নিয়েছি। এখন এই জায়গায় এই পর্যায়ে এসে আমরা যদি এখন জাতীয় সঙ্গীতকে চেঞ্জ করতে যাই, আমার কাছে মনে হয় এটা খুবই সিলি একটা ব্যাপার। কেন আমি এখন চেঞ্জ করতে যাব? আমার কি মানে চেঞ্জের অভাব আছে? মানে আমি কোথায় পড়ে আছি জাতীয় সঙ্গীত নিয়ে? আরে দেশের মানুষ খেতে পাইতেছে না, দেশের মধ্যে কোনো মানে দেশটা এখন একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, আমার অনেক কিছু আছে চিন্তা করার। জাতীয় সঙ্গীত কি হবে না হবে, যেটা আছে সেটা আছে, তো এটা নিয়ে এটা চেঞ্জ করার তো আমি কোনো কারণ দেখি না, এবং এটা আমার মনে হয় চেঞ্জ করাটা এটা একটা খুবই ভুল স্টেপ হবে। আচ্ছা, আপনি তো সবসময় দেশ নিয়ে সিনেমা বানান দেখা যায়। আমি সিনেমা বানাই যেটার মধ্যে হয়তোবা দেশপ্রেমটা থাকে, দেশপ্রেম, দেশপ্রেমটা নানাভাবে থাকে। তবে আমরা কবে ভরপুর নাচা গানা সিনেমা দেখতে পাবো আপনার থেকে? দেখেন, নাচা গানা তো জাগতেও ছিল, ঝুমঝুম ঝুম বৃষ্টি ছিল, পথে চলতে চলতে ছিল, ওরা 7 জন মুক্তিযুদ্ধের ছবি ছিল, তারপরে ওখানে একটা গান ছিল যে মন নৌকাতে, ওটার মধ্যেও নাচা গানা ছিল। আমি মানে নাচা গানাটা তো আসলে একটা গল্পের প্রয়োজনে আসবে, বাট নাচা গান শুধু প্রেম কেন্দ্রিক, রোমান্স কেন্দ্রিক। আমি জীবনে একটা আমার মেগাস্টার কেন্দ্রিক। আচ্ছা, ওয়েল, আমার কাছে মেগাস্টারের থেকে অভিনয় শিল্পীটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে আমার ক্যারেক্টার, মেগাস্টারের প্রতি মানুষ যদি ইনভেস্ট করে তাহলে নাকি বেনিফিটটা পাওয়া যায়। না, অবশ্যই পাওয়া যায়। এই কারণেই তারা, আমি এগেন বাংলাদেশের কাউকে আমি মেগাস্টার বলতে চাই না, বাংলাদেশের স্টারদের উপরে ইনভেস্ট করলে অবশ্যই আপনি এটা রিটার্ন পাবেন। আর হ্যাঁ, কোনো রোমান্টিক ছবি আমার মনে হয় আমি এখনও প্রেমটাকে ঠিকমতো বুঝে উঠতে পারি নাই। আরেকটু প্রেমটা সম্পর্কে বুঝে নিই। জীবনে একটা প্রেমের ছবি, যে একদম পুরো প্রেম নির্ভর ছবি, রোমান্টিক ছবি বানানোর ইচ্ছা আছে, বাট আমি আজই বলছি এখনও আমি প্রেমটাকে বুঝে উঠতে পারিনি। তাহলে কি খিজির হায়াত খান নতুনভাবে প্রেমে পড়লে তারপরে প্রেমের ছবি করবে? না, আমার মনে হয় প্রেমে পড়ার বয়সটা এখন শেষ। আরও কিছু প্রেম, কোনো বয়স আছে কি? না, নেই, বাট আপনি চাইলে একটা কশাস ডিসিশন নিতে পারেন যে আমি আর প্রেমে পড়তে চাই না, বা আমি প্রেমে পড়লেও সেটাকে আমি সংযত করে রাখতে চাই না, রিয়ালিটি এবং পারিপার্শ্বিকতা চিন্তা করে। তো আমার মনে হয় আমার আরো একটু প্রেম দেখার বাকি আছে, আরো কিছু প্রেম দেখার বাকি আছে। আচ্ছা, স্পেশালি জেনজিদের প্রেমগুলো দেখার তো অবশ্যই বাকি আছে। চমৎকার। তবে জেনজির প্রেমে কিন্তু এখন রাজনৈতিক আলাপ বেশি হয়। হ্যাঁ, এটা তো হবেই। ওরা একটা দেশ স্বাধীন করলো, দেশ স্বাধীনতার নেতৃত্ব দিল, তো ওদের তো রাজনৈতিক আলাপটা ওদের প্রেমের মধ্যে আসবেই। একদম। যে কালকে তুমি আসলে কি শাহবাগে যাবে, নাকি কালকে তুমি রাজু ভাস্কর্য, নাকি ট্রাফিক সিগন্যাল দিতে? ট্রু। এসব নিয়ে কোনো সিনেমা বানাবেন জেনজি নিয়ে? আমি যে স্ক্রিপ্টটা নিয়ে কাজ করছিলাম, গডফাদার থেকে ইন্সপায়ার্ড হয়ে, সাম্রাজ্য নামে, আমি ওই প্রজেক্টটা আপাতত হল্টে রেখেছি। জাগর পরে আমি একটা স্ক্রিপ্ট লিখেছিলাম, ওটার নাম হচ্ছে কারারই লৌহ কপাট। ছবিটা আমার খুব পছন্দের একটা হিন্দি সিনেমার থেকে ইন্সপায়ার্ড, ওটার নাম হচ্ছে রং দে বাসন্তী। বাট আমি ছবিটা বানাতে পারবো কি পারবো না, সেন্সার পাবে কি পাবে না, এই কারণে আমি এটা স্ক্রিপ্টটা রেখে দিই। আমি ওই স্ক্রিপ্টটা আবার মানে ওটা নিয়ে এখন আমি কাজ করতে চাই। ওখানে বর্তমানে যেটা ঘটেছে বাংলাদেশে, ওই ঘটনাটা না আসলেও ওটার রূপক একটা ঘটনা ওখানে আছে। সো দেখি দেশটা একটু ঠিক হোক, আমিও একটু স্ক্রিপ্টটা ঠিক করি। ওটা কি নিয়ে আসলে? এইটা তরুণদের নিয়ে, তাদের স্বপ্ন, তাদের আশা, তাদের বেদনা, তাদের চাওয়া, তারা আসলে দেশটাকে কিভাবে দেখতে চায় ওইটা নিয়ে। সেন্সর নিয়ে কথা হচ্ছিল, আপনি বললেন সেন্সরের কথা। আপনি একটা কথা বলেছেন একটা গণমাধ্যমে যে সেন্সরে দীপিকার রান দেখানো যায়, কিন্তু আমরা মানে ভারতীয় ফিল্মগুলোতে দীপিকার রান দেখানো আমাদের সেন্সরে ছেড়ে দেয়, আমাদের হলে ছেড়ে দেয়, মুক্তি দিয়ে দেয়। কিন্তু আমরা যদি একটু ভায়োলেন্স কিংবা আমাদের কোনো নায়িকাকে যদি আমরা একটু এতটুকু উঠাই তাহলেই সমস্যা। আপনি কি সেন্সর পদ্ধতি বাতিল চাচ্ছেন? তাহলে পুরো বোর্ড সহ, পুরো সেন্সর বোর্ড সহ ওটাকে জমজমের পানি দিয়ে ধোয়া উচিত, পুরো বিল্ডিংটাকে জমজমের পানি দিয়ে ধোয়া উচিত। কলুষিত হয়ে গেছে, 50 কোটি টাকার বিল্ডিং, বাট ওখানে যা হয় জমজমের পানি ঢেলে এটাকে দেখেন না, ওখানকার যেসব সেন্সর বোর্ডে যেসব সদস্য তারা কি কথা লিখছে, এই যে আলো আসবে এই গ্রুপে, গরম পানি ঢেলে দিতে চান। আর এই সেন্সর বোর্ডে কিছু লোক আছে যারা একসময় অশ্লীল ছবি বানাতো, তারা এই সেন্সর বোর্ডে বিগত কয়েকবার ধরে, আপনি নাম বলতে চাই না, আপনারা রিসার্চ করলে বের হয়ে যাবে, তো পুরো সেন্সর বোর্ডটাকে জমজমের পানি দিয়ে উপর থেকে হেলিকপ্টার থেকে ওই যে হেলিকপ্টার থেকে ইউজ করেন, হেলিকপ্টার দিয়ে ধোয়া উচিত।
সেন্সর বোর্ড, আমাদের সেন্সর বোর্ডের আইন তো হচ্ছে 1963 সালের যে লটা, সেটাকে আদলে রেখে আমাদের তো সব কিছু চেঞ্জ করা উচিত। আচ্ছা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, ডিমের দাম বাড়ে, কিন্তু সিনেমার দাম বাড়ে না কেন, মানে বাজেটের? কারণ সিনেমাতে লাভ নাই, তাই সিনেমাতে যদি বাংলাদেশের ডিস্ট্রিবিউশন সিস্টেমটা যদি প্রপার হতো, সিনেমার থেকে যদি মানুষ ওই লাভটা আগের মতো দেখতে পারতো, তাহলে সিনেমার বাজেট বাড়তো। আমরা আমাদের সিনেমাকে এমনভাবে এটাকে নষ্ট করে ফেলেছি দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে। সিনেমা এখন আর কোনো লাভজনক ব্যবসা না। আলটিমেটলি তো ফিল্ম ইজ এ বিজনেস। আপনার যদি বিজনেসটা প্রপারলি না হয়, এখানে মানুষ কেন ইনভেস্ট করবে? সো এই কারণে লাভ হয় না। আর আমরা যারা মগা আছি, আমরা যারা বোকা আছি, তারা আমরা সিনেমা নিয়ে পড়ে আছি। আমরা কষ্ট করে টাকা জোগাড় করি, একটা সিনেমা বানাই, লস খাই, আবার মন খারাপ করে কয়েক বছর ঘুরে ফিরে বেড়াই, এটা করি ওইটা করি, আবার কিছু টাকা জমাই, আবার যে লাভ দিই। তো এটা তো নেশার মতো। আপনি বলেছেন যে ডিরেক্টররা কখনো সুখী হতে পারে না, এই কারণে ডিফিকাল্ট। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন ফিল্ম মেকার বা একজন আর্টিস্টের সুখী হওয়াটা, স্পেশালি পারিবারিক জীবনে, খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। পারিবারিক জীবনে কেন? কারণ আমরা অনেক বেশি স্ট্রাগল করি, আমরা সেই পরিবারকে সেই সময়টা দিতে পারি না। পরিবার যেটা, আমরা তো সারাক্ষণ স্ট্রাগল করতেছি, আমার যেটা ন্যায্য সেটাই তো আমি পাচ্ছি না। তা আপনি যখন ন্যায্যটা পাবেন না, আপনাকে তো বাঁচার জন্য অনেক কিছু করতে হবে। এক্সেপশন ক্যানট বি এক্সাম্পল। ইউ হ্যাভ টু লুক অ্যাট দ্য অ্যাভারেজ, অ্যান্ড ইউ হ্যাভ টু লুক অ্যাট দ্য অ্যাভারেজ ফর দ্য লাস্ট 10 to 15 years. ওটা যদি দেখবেন যে দ্য ইন্ডাস্ট্রি হ্যাজ কলাপস। এটাকে টেকনিক্যালি পাশের দেশের কাছে ইন্ডাস্ট্রিটাকে দিয়ে দেওয়ার পায় তারা চলতেছে, এবং অলমোস্ট তারা গত সরকার এটা করে দিয়ে গেছে, যাতে আমাদের ইন্ডাস্ট্রিটা স্লোলি ওদের হাতে চলে যায়। এই যে 20 কোটির মার্কেটটা, এটা যাতে পাশের দেশের হাতে চলে যায়। এবং পাশের দেশও স্বাভাবিক, আমি কি চাইবো না আমার পাশের বাসায় যদি একটা প্লট থাকে ওইটাকে নিয়ে নেওয়ার জন্য? সো ওরাও চিন্তা করছিল এই দেশের ইন্ডাস্ট্রিটাকে কীভাবে নিবে। আমাদের সরকারের যারা দোসর বা সরকারের যারা আছে, তারা এটা পথটা করে দিয়েছে। তাহলে কি যৌথ প্রযোজনা সিনেমাগুলো যেগুলো হচ্ছে, সেটাও কি একটা ষড়যন্ত্রের কারণেই হচ্ছে, আপনি বলছেন? না, এখন কোনো যৌথ প্রযোজনা সিনেমা হচ্ছে না। যৌথ প্রযোজনা সিনেমা বন্ধ অনেক, আমি যতদূর জানি অলমোস্ট 5 বছরের উপর ধরে। আর মুজিবের মতো যে সিনেমাটা হচ্ছে, ওটা যৌথ প্রযোজনা। ওটা আওয়ামী লীগ সরকার আর মোদি সরকারের একটা পারস্পরিক ভালোবাসার ফসল। যৌথ প্রযোজনা বন্ধ আছে। যৌথ প্রযোজনা যদি হয়, প্রপারভাবে হওয়া উচিত, গাইডলাইন্স মেনে হওয়া উচিত। ওটা নিয়ে আমার অসুবিধা নেই। ওটা যদি হয়, দুই দেশের শিল্পীরা একসাথে কাজ করবে, এটা নিয়ে। বাট আমার দেশের আমার মানে এই যে হিন্দি ছবিগুলো যে বাংলাদেশে আসে, এটার বদলে কিন্তু বাংলাদেশ থেকেও একটা ছবি যায়। তো আপনি আনলেন পাঠান আর পাঠাইলেন পাঙ্কু জামাই, আপনার ছবি যে এয়ারপোর্টের বক্সের মধ্যে পড়ে থাকলো, আর ওর ছবি এসে আমার দেশ থেকে, পুরা দেশ থেকে টাকা নিয়ে চলে গেল, ওইটা তো বৈষম্য। আপনার যখন সিনেমা মুক্তি পেত, তখনই এই হিন্দি সিনেমাগুলো ঢুকে যেত, এবং এটা নিয়ে আপনি অনেক বেশি ক্ষোভ প্রকাশ করেছেন মিডিয়াতে বা অন্যান্য জায়গায়। আপনার কি মনে হয় আপনি ষড়যন্ত্রের শিকার? না, আমি ষড়যন্ত্রের শিকার না। আমার দেশ, আমার চলচ্চিত্র, আমার সংস্কৃতি ষড়যন্ত্রের শিকার। যেহেতু আমি এটার একটা পার্ট, সো আমিও এটার শিকার। হিন্দি সিনেমা কেন, সারা পৃথিবীর সিনেমা বাংলাদেশে আসুক, আমার অসুবিধা নাই। বাট আমি আমার নিজের সিনেমাকে তো আগে প্রোটেক্ট করব। সিনেপ্লেক্সে হিন্দি ছবি আর ইংলিশ ছবি আপনি চালাবেন, ওদেরকে রাইট টাইমগুলো স্লট দিবেন, আর আমাদের ছবিগুলোকে দিবেন 11টা আর ওই 1টা আপনি দিয়ে রাখবেন ওই মিউজিয়ামে, আর্মি মিউজিয়ামে। যা, এটা তো হয় না। হ্যাঁ, আবার ক্লিক করে গেলে সব কিছু ছাড়া এটা চালাবেন, তো এটা তো একটা পুরা মানে একটা ডাবল স্ট্যান্ডার্ড। আমার ছবিগুলোকে প্রোটেক্ট করে আপনি বাকিগুলো আনেন। আপনি 60% বাংলাদেশি ছবিগুলো প্রপারলি প্রপার টাইমে শো টাইম দিয়ে চালান, 40% আপনি হিন্দি আর ইংলিশ চালান, অসুবিধা নাই। বাট আপনি খেলাটাই এমনভাবে খেলবেন যাতে আমি হেরে যাই, তাহলে তো হলো না। কিন্তু প্রতিযোগিতামূলক বাজার কেন আমরা সৃষ্টি করতে পারছি না? কেন আমরা কোয়ালিটি না উত্তোলন করে, কেন আমরা আসলে মানে কোয়ালিটি কেন না বাড়িয়ে, আমরা কেন আসলে হিন্দি সিনেমা নিয়ে ভয় পাচ্ছি কেন? আমরা ভয় ওদের পাচ্ছি কোয়ালিটিতে কি না? আমরা না, অবশ্যই। আমার পারবো? এখন পাঠানের 300 কোটি টাকার বাজেটের সাথে 3 কোটি টাকার ওরা পর্যন্ত কম্পিট করতে পারবে না। আপনি আমাকে দেন 100 কোটি, দেন আমাকে, তারপর আমি বানাই। আমি যদি ফেল করি, তারপর আপনি তো আজ পর্যন্ত এটা কখনো করেনই নাই। এই দেশে তো 100 কোটি টাকার সিনেমা হয় নাই ওই অনন্ত দা জলিল ওর ওই মিথ্যাচার ছাড়া। যে 4 কোটি টাকার ছবি বানায় বলে 100 টাকা, ও তো ওর কথা বাদই দিলাম, ওনার কথা বাদই দিলাম, ওনার কথা বাদই দিলাম। তো আমরা তো সেই সুযোগ কখনো পাই নাই। এই যে ধরেন অপারেশন জ্যাকপট যে ছবিটা হচ্ছে, এটাও রং হ্যান্ডে গেছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব টাকা পয়সা খেয়ে এটাকে দিয়ে দিছে এমন এক মানুষকে, যে প্রযোজনা করতেছে, জীবনে সিনেমাই বানায় নাই। ডিরেক্ট করতেছে কে? কলকাতার এক ডিরেক্টর, যে আমার দেশের মুক্তিযুদ্ধকে সে আমার থেকে বেশি জানে। সো আপনাকে তো দেখতে হবে অনাচার কিভাবে হয়েছে, অত্যাচার কিভাবে হয়েছে, ষড়যন্ত্র কিভাবে হয়েছে। এবং দুঃখটা এটাই,
এমন একটা সরকারের হাত দিয়ে হইল যেই সরকারটা নিজেদেরকে ৭১-এর পক্ষে, স্বাধীনতার পক্ষের সরকার বলে গেছে, এবং আমরা সেটা ছোটবেলা থেকে বিশ্বাসও করছি। আমাকে কালকে একজন একটা খুব ইম্পর্টেন্ট কথা জিজ্ঞেস করছে, বলছে ভাই, এই যে জামাতের বিভিন্ন লোকজনকে বিভিন্ন জায়গায় ইম্পর্টেন্ট পজিশনে দেয়া হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখেন? তাই বললাম, তাই না? তো জামাতকে আমরা কেন হিট করি? জামাত হচ্ছে স্বাধীনতা বিরোধী দল, স্বাধীনতার বিপক্ষে ছিল। আমিও জামাতের সম্পর্কে আমার অনেক ধরনের সমালোচনা আছে। বাট বাংলাদেশের সবচেয়ে সাকসেসফুল ব্যাংকটার নাম কি ছিল? ইসলামী ব্যাংক। বাংলাদেশের সবচেয়ে সাকসেসফুল হসপিটাল চেইনটার নাম কি? ইবনে সিনা। এখন আমার সামনে 3টা লোক বসা, একটা হচ্ছে স্বাধীনতার পক্ষের আওয়ামী লীগের লোক, একজন হচ্ছে শহীদ জিয়ার সৈনিক যারা এই মুহূর্তে কিভাবে ক্ষমতাটা নিয়ে নেবে সেটা, আরেকটা হচ্ছে এমন একটা লোক যাকে আমি দেখতেছি তার ইয়েতে সাকসেস স্টোরি অনেক বেশি। এখন আমি একটা কাজ করাই তুলে আমি কাকে দিয়ে করাবো? এই 3টা লোকের মধ্যে আমি তাকেই তো দিব যাকে দিয়ে ভাই আমার জামাত বিএনপি আওয়ামী লীগ আমি বুঝি না, আমার কাজটা কে করবে, কি আমার কাজটা সৎভাবে করবে, সেই কারণে দিচ্ছে। জানি এইটা শোনার পর মানুষ বলবে যে আমি জামাতে জয়েন করছি। না ভাই, আমি জামাত না, বিএনপি না, হ্যাঁ আমি জামাত না, বিএনপি না, আওয়ামী লীগ না, বাম না, আমার দলটার নাম বাংলাদেশ উইথ ক্যাপিটাল বি। এই মুহূর্তে যাকে দিয়ে আমার কাজ হবে আমি তাকে দিয়ে কাজটা করাবো। অনেক কথাই শোনা যাচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত, আওয়ামী লীগ বা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত। আপনি কি এটার পক্ষে? আগে তাদের বিচার হওয়া উচিত, বিচারে যদি তারা নিষিদ্ধ হয় তাদের নিষিদ্ধ হতে হবে। ওরা যেই গণহত্যা চালিয়েছে, বাংলাদেশের আইনে যদি বলা হয় যে ওরা গণহত্যার মতো কাজের সাথে ইনভলভ, এটা যদি প্রুভ হয় প্রপারভাবে, এবং এটা হতেই হবে বিকজ আমরা সবাই এটা, তাদেরকে নিষিদ্ধ হতে হবে। সিম্পল অ্যাজ দ্যাট। তুমি ওই এক দোহাই দিয়ে তো বাঁচতে পারবা না যে আমি স্বাধীনতার পক্ষে। আরে স্বাধীনতার পক্ষে তুমি একটা দল ছিলা, যুদ্ধ করছে কিন্তু এদেশের আপামর জনতা। সো তুমি এখন এসে জাস্ট বিকজ তুমি স্বাধীনতার যুদ্ধের সময় একটা রাজনৈতিক দল হিসেবে নেতৃত্ব দিছো, দ্যাট ডাজ নট গিভ ইউ দ্য অথরিটি টু সে দেশটা আমার বাপের। আপনি একটা কথা বলেছিলেন যে বঙ্গবন্ধুর পরিবারই তার সবচেয়ে বড় শত্রু। হ্যাঁ, অবশ্যই। স্বাধীনতার মানে সেই ৭১ থেকে ৭৫ আমরা যদি তার পরিবারের ইয়েটা দেখি, কার্যপ্রণালী দেখি, আর এই যে বিগত 16 বছরেরটা যদি দেখি, বঙ্গবন্ধুকে সবচেয়ে বেশি ক্ষতি কে করছে? তার পরিবার। যখন বঙ্গবন্ধুর মূর্তিগুলা ভাঙা হচ্ছে, তখন কি মানুষ বঙ্গবন্ধুর মূর্তি ভাঙতেছিল নাকি হাসিনার বাবার মূর্তি ভাঙতেছিল? কিন্তু তার কি অবদান কিছুই ছিল না বাংলাদেশে? অবশ্যই ছিল, আমি তো সেটা বলছি, অবদান অবশ্যই। উনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তার ডাকে ৭ই মার্চের ভাষণের পর আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। বাট একজন রাষ্ট্রনায়ক হিসেবে আমরা যদি তার পারফরমেন্স অ্যানালাইসিস করি, তিনি একজন স্বৈরাচারী রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি বাকশাল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তাজউদ্দিন যখন তার মন্ত্রিসভা ছেড়ে যায়, কি বলে গিয়েছিল? যে বঙ্গবন্ধু, এইটা করার মধ্য দিয়ে আপনি রাজনৈতিকভাবে আপনাকে সরানোর সকল পথ বন্ধ করে দিলেন। ওনারা কতটুকু আমাদেরকে ভালোবাসছে আমি জানি। ভালোবাসলে এই প্রজেক্টের নাম করে করে লক্ষ লক্ষ কোটি টাকা ওনারা নিয়ে যেতে পারতো না। ভালোবাসলে মানুষ কি করে? দেয়। ভালোবাসলে নেয় না। সো ওনারা তো নিয়ে গেছে, ওনারা দিছেটা কি? এই কতগুলা লোক দেখানো উন্নয়ন। তো এগুলার যেই মার্কেট প্রাইস আর এটার যে অ্যাকচুয়াল প্রাইস, এটা যদি আমরা ক্যালকুলেট করি, আমরা আসলে কোথায় দাঁড়ায় আছি? কত লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। এই পাচারকৃত অর্থ কি আমরা ফিরিয়ে আনতে পারি কোনোভাবে? খুব ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। এটা খুবই ডিফিকাল্ট। এটা কীভাবে? খুব সিম্পল। আমি হুন্ডি করে এই মুহূর্তে টাকা পাঠিয়ে দেবো, এটা আপনি কীভাবে ফেরায় আনবেন? এটা খুব সিম্পল না। মানে এই জিনিসটা, এটা তো কোনো ব্যাংকিং চ্যানেলে যায় নাই। আর ব্যাংকিং চ্যানেলে যেগুলো গিয়েছে ওগুলোকেও কতটুকু আনতে পারবে আমি জানি না। সো তারপর এটা চেষ্টা করা উচিত এবং এটা নিয়ে একটা ড্রাইভ দেওয়া উচিত। আর এই পরিবারটা এবং এর সাথে আরও একটা পরিবার, যারা পরিবারতন্ত্রের মাধ্যমে দেশটাকে শাসন এবং শোষণ করতে চায়। আরও একটা পরিবার কোনটা? অবশ্যই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার। হিস্ট্রি বলে, বাংলাদেশের হিস্ট্রি বলে, তারাও আমাদেরকে শোষণ করার চেষ্টা করেছিল। এই পরিবারতন্ত্রের রাজনীতি বাংলাদেশে বন্ধ হওয়া উচিত, নতুন বাংলাদেশে।
খুব সিম্পল কথা আমার। এটা আপনার হ্যাঁ, সাজেশন। suggestion। এখন অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছি, এখন আমরা একটা র্যাপিড ফায়ার খেলবো। শিওর। আচ্ছা, সেটা হচ্ছে আপনি তো একজন ফিল্ম মেকার। আমি একজন ফিল্ম মেকার। একজন ফিল্ম মেকার হিসেবে আপনি কিছু মানুষের নাম বলবো, সে হতে পারে ডিরেক্টর বা প্রোডিউসার অথবা হতে পারে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা শিল্পী, তাদের নাম বলবো, তাদের দ্বারা আপনি কোন সিনেমাটা বানাতে চান, তাদেরকে নিয়ে সিনেমা, তাদেরকে নিয়ে, আচ্ছা। অর্থাৎ তিনি যদি মূল ভূমিকায় অভিনয় করে কোন সিনেমাটা বানাতে চান, সেই সিনেমার নামটা কি হবে, শুধু সেটা। অনন্য মামুন। অনন্য মামুন, আই লাভ ইন্ডিয়া। ভুল বললাম? ও ভারতকে ভালোবাসে, তাই না? বাংলাদেশকে ভালোবাসে না? না, বাংলাদেশকে হতে পারে, বাট এর জন্য ইন্ডিয়াকে বেশি ভালোবাসে? বাংলাদেশকে বললে হতো আমি বাংলাদেশ ভালোবাসি, আই লাভ ইন্ডিয়া। সে ইন্ডিয়াকে ভালোবাসে, ইন্ডিয়াতে কাজ করে, ইন্ডিয়ান ছবি আনার ব্যাপারে তার অবদান সবচেয়ে বেশি, সো আই লাভ ইন্ডিয়া। আশফাক নিপুণ। আচ্ছা, বাংলার চেয়ে। কেন? ওকে আমি দেখছি সব ব্যাপারেই, মানে আজকে থেকে না, অনেক আগের থেকেই খুব বিপ্লবী ইয়েটা ওর মধ্যে কাজ করে। এবং আমার মনে আছে আমি ওকে একবার ফোন করে মানে এলিটাকে বলছিলাম যে নিপুণকে বলো, ওর নামটা আমি একটা লিস্টে দেখছি, ওকে একটু বাট ও থামে নাই, সো বাংলার চেয়ে। আরশাদ আদনান। হেরে যাওয়া ভাই। কারণ এই যে ভাই ব্যবসাটা তোমাদের ওই যে সে আজমত ভাই থেকে সবাই তো কয়েকদিন পর পর ভাই আসে, তারপর ভাই তো চলে যায়, হেরে যায়। এটা কেউ জিততে পারে না, কেউ থাকতে পারে না। 2 দিন পর একটা করে ভাই আসে, তারপর চলে আসে, এর পিছনে অনেকগুলো দৌড়াদৌড়ি করে, তারপর শেষ। সো হেরে যাওয়া ভাই। তাহলে তার সমর্থকরা তখন আরেকটা ভাই খুঁজে নেয়। মানে ওনাদের কি দায়িত্বটাই হচ্ছে ভাই খোঁজা? ওরা ভাইয়ের আন্ডারে থাকতে পছন্দ করে, ওরা ভাই 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 ব্যবসা, ছত্রছায়া। হ্যাঁ, ছত্রছায়াটা তো ওদের খুব পছন্দ। অমিতাভ রেজা। অমিতাভ রেজা, খুব ডিফিকাল্ট একটা ইয়ে দিলেন। দার্শনিক, উনি একটা দার্শনিক লেভেলে চলে গেছে আমার কাছে মনে হয় অমিতাভ ভাই। না, আমার কাছে মনে হয় যে উনি একটা দার্শনিক লেভেলে চলে গেছে, কারণ আচ্ছা, ব্যাখ্যা করবেন? না, অবশ্যই ব্যাখ্যাটা হচ্ছে যে ভাইকে, ওনাকে আমি দেখি যে সব কিছুই সিনেমা নিয়ে যখনই কোনো ধরনের গুরু গম্ভীর কিছু হয় তখনই উনি খুব ইয়ে করে ওইখানে চলে যান। তো স্বাভাবিক, যেই লোকটা দার্শনিক, আমি জীবনে দার্শনিক হতে পারবো না, কারণ দার্শনিক হওয়ার একটা প্যাটার্ন আছে। হ্যাঁ, তো ওনার মধ্যে ওই প্যাটার্নটা আমি ইয়ে করি, দার্শনিক। আব্দুল আজিজ। আচ্ছা, লুটেরা। টপ 5টা নেমে ঋণ খেলাফির নেমে ওনার নাম আছে, লুটেরা। দেলোয়ার জাহান ঝন্টু। দেলোয়ার জাহান ঝন্টু, না ঝন্টু ভাইকে দিব যে সর্পরাজ কেন অবসরে, কারণ উনি সাপ নিয়ে আর এখন ছবি বানায় না, ওনার ওইটা দিয়ে সবচেয়ে বেশি হিট, মানে তো উনি একটা সাপ নিয়ে ছবি বানাবে না এই বর্তমান যুগে এসে, তো সর্পরাজ কেন অবসরে। আচ্ছা, অবশ্যই আপনার পরামর্শ শুনে তিনি খুব দ্রুত এটা নিয়ে একটা সাপ নিয়ে, একটা শেষ সাপ নিয়ে ছবি বানানো উচিত না, কারণ ওনার তো ওইটাই মানে এক একজনের সিগনেচার। হ্যাঁ, ভালো হবে নাকি? হ্যাঁ, সমস্যাই যে একটা জেনজি টাইপের সাপ উড়ে আসলো, এসে শাহবাগে নাচানাচি করলো, তারপর একটা সরকারের পতন হলো, এটা এরকম একটা কিছু একটা করলে খারাপ হতো না কিন্তু। আচ্ছা, মুস্তফা সরোয়ার ফারুকী। আচ্ছা, পরিচালক কেন নেতা নয়? আচ্ছা, মানে আপনি নেতা হিসেবে দেখতে চান তাকে? না, ওনার কার্যবিধিটা তো যদি আপনি অ্যানালাইসিস করেন, উনি একটা নেতা, ওনার একটা ভাই ব্রাদার আছে, উনি সব কিছুতে একটা প্রপার একটা সিন্ডিকেট মেনটেন করতে পারেন, তো ওনার আসলে নেতা হওয়া উচিত। সো এটা আমার কাছে মনে হয় যে ওনার যেই লোকটা এরকম একটা মেনটেন করতে পারে এবং ওনার স্টেপগুলা খুবই ক্যালকুলেটিভ এবং খুবই সো ওনার নেতা হওয়া উচিত। না, নেতা হওয়া উচিত তো যার মধ্যে যে নেতৃত্ব দিতে পারে তারই তো নেতা হওয়া উচিত। ভাইয়া, এবারে রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদেরকে নিয়ে যদি আপনি সিনেমা বানাতেন, মেইন ক্যারেক্টারে যদি অভিনয় করতো, তাহলে সেই সিনেমার নাম কি হতো? জুনায়েদ পলক। টোট্যাং চিনেন তো? না, টোট্যাং চিনেন না? টোট্যাং হচ্ছে ওই যে তক্ষক আছে না, এটাকে কুমিল্লার ভাষায় বলে টোট্যাং। আচ্ছা, তো জুনায়েদ আহমেদ পলককে দেখলে, আমার কুমিল্লার ভাষায় 2টা টোট্যাং ছিল, দেখলে আমার টোট্যাংয়ের কথা মনে, তো ওই জন্য আমার নাম হচ্ছে মার্ক টোট্যাং। টোট্যাং
ট্যাং এভাবে ডাকে আর কি। সো মার্ক টোট্যাং। আচ্ছা, হাসান মাহমুদ। 24-এর টুপিওয়ালা, আপনি দেখবেন সবসময় টুপি পরে, ওর টুপিগুলো দেখছেন, মানে এমন এমন কতগুলো খ্যাত টুপি, তো 24-এর টুপিওয়ালা। সালমান এফ রহমান। আচ্ছা, সালমান এফ রহমান। আমার দাড়ি গেল কই। মোহাম্মদ আলী আরাফাত। 7 মিনিটে শেষ। 7 মিনিটে খেলা শেষ আর কি, বেচারা 7 মিনিট। আচ্ছা, না সরি, ও তো 7 মিনিট বলেনি, বলছে 5 মিনিটে, আই থিঙ্ক। হ্যাঁ, 5 মিনিটে খেলা শেষ। আমার মনে হয় না 5-7 মিনিটও হবে, 2 মিনিটে খেলা শেষ হয়ে যাবে। যাই হোক, পরবর্তীতে। ওবায়দুল কাদের। পালাবি কোথায়? উনি এখন কোথায় আছেন? উনি এখন আমার যদ্দূর হিসাব বলে উনি দেশেই আছেন। ফখরুল ভাইয়ের বাড়িতে? না, ফখরুল ভাইয়ের বাড়িতে না, বেচারার আমার মনে হয় উনি ওনার কোনো বান্ধবীর বাড়িতেই আছেন। বেচারার তো আমরা জানি যে অনেক বান্ধবী ছিলেন, যা আমার মনে হয় কোনো বান্ধবীর বাড়িতেই আছেন। ওটাতে ওনার জন্য সেফ, তাই না? ওটা সেফ তো বেচারার। আর ওনাকে নাকি ঘুম টুম পাড়া দিতে হয় বেচারার, এমনি অসুবিধা। তো বান্ধবীর বাড়িতেই থাকাটাই আমার মনে হয়। মানে বান্ধবীর প্রোটেকশনে আছে। হ্যাঁ, তাই তো? আচ্ছা, বিচারপতি মানিক। কলাপাতার ছাগল। শেষে দেখেননি কলাপাতা শুয়ে আছে এমনি? মির্জা ফখরুল। বিএনপির ভদ্রলোক। সর্বশেষ ডিবি হারুন। টুনটুনিটা একজন বলে ফেলছে, এটাতে আমি এর জন্য যেতে চাচ্ছি না, বাট আমি এটা বলতে পারি যে পোস্ট অফিসের পিয়ন। কেন? এটা থিমেটিক, যারা বুঝার বুঝে নিবে। খান আতাউর রহমানের একটা খুব চমৎকার চলচ্চিত্র আমাদের হয়তো মনে আছে, আবার তোরা মানুষ হও। সম্প্রতি দেখেছি আপনি সেটা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন, এবং কিছু চলচ্চিত্র সংগঠন এবং অভিনয় শিল্পী সংঘের কিছু সংঘটাকে আপনি আবার মানুষ হওয়া বলেছেন। এটা কেন আসলে? খুব সিম্পল। অভিনয় শিল্পী সংঘ, চলচ্চিত্রের 19 সংগঠন, বাফুফের সালাউদ্দিন, এই মানুষগুলা তো আসলে মানে এরা নিজেদেরকে আসলে মনে হয় এদের যে নেতৃবৃন্দরা যারা ফ্যাসিবাদী সরকারের দোসর ছিল, তারা নিজেদেরকে আসলে মানে তাদের তো লজ্জা তো নাই, তারা নিজেদেরকে মনে হয় ওরা হাসিনার থেকেও বেশি ক্ষমতাধর মনে করে, যে না আমরা ক্ষমতা ছাড়বো না, আমরা পদত্যাগ করবো না, আমরা কোনো ভুল করি নাই। তো ওদের ক্ষেত্রে আবার তোরা মানুষ, যেটা খান আতাউর রহমান বানিয়েছিলেন 71-এর পরবর্তী সময় যেসব মুক্তিযোদ্ধারা বা যারা দেশের মানুষকে যুদ্ধর পরবর্তী অবস্থায় এসে তাদেরকে লুটতরাজ করছিল, তাদেরকে নিয়ে বানিয়েছিলেন আর কি, যে তাদেরকে বলার জন্য যে আবার তোরা মানুষ। আমি ওনাদেরকেও বলতে চাই যে আপনারা যারা যা করেছেন সেটার জন্য ক্ষমা চান, সেটার জন্য অনুশোচনা করেন, এবং আপনারা মানুষ হন। দালাল থেকে মানুষ না, তারা দালাল। এখন মানুষের আগে তারা দালাল। মানুষ মানে মানুষ হতে হলে আপনার ভিতর থেকে চাটার অভ্যাসটা বাদ দিতে হবে, আপনাকে দালাল বৃত্তি থেকে বেরিয়ে আসতে হবে। সো প্রকৃত মনুষ্যত্ব এই জিনিসগুলো থেকে অনেক বড়, সেই কারণেই লেখা যায় আবার তোরা মানুষ। আপনার বেড়ে ওঠা কুমিল্লায়, জি, এবং ফেনীতে দেখতে পাচ্ছি আমরা, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, এই জায়গায় কিন্তু সাম্প্রতিক সময় একটা ভয়াবহ বন্যা হয়েছে। এই বন্যাতে আপনাকে দেখিয়েছি আমরা সক্রিয়, এবং আপনি ক্যামেরার উপরে বলছিলেন আমাকে যে এখন শো করেও আপনি সেখানেই যাবেন। যদি সেখানকার পরিস্থিতি এখন কি অবস্থা জানাতেন। দেখেন, আপনার বুঝতে হবে যে বন্যা এমন একটা জিনিস, এটা এমন না যে এই মাত্র আসলো, আপনি ত্রাণ দিলেন, হেল্প করলেন, শেষ হয়ে গেল। এটা একটা লং টার্ম রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম লাগে। এটা ফেজ 1, ফেজ 2, ফেজ 3 থাকে। আর আপনার যখন বন্যাটা রাজনৈতিক বন্যা হবে, আপনার যখন বন্যাটাকে ইন্টেনশনালি, এই যে আমাদের পুরো ইস্টার্ন সাইড বা পূর্ব সাইডটা ডুবে গেছে, এই জায়গার মানুষ কখনো বন্যা দেখে নাই, তারা জানে না আসলে বন্যাকে কিভাবে ফেস করতে হয়। সো এই মানুষগুলোর রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম বা প্রসেস অনেক লং এবং অনেক ডিপ, কারণ ওরা তো জানে না কিভাবে এটাকে হ্যান্ডেল করতে হয়। সো আমরা এখন সর্ট অফ ফেজ 3-তে আছি, যেখানে এই মানুষগুলো এখন তাদের ঘরে ফিরছে। সো এই মানুষগুলোকে এখন প্রকৃতভাবে পুনর্বাসন করা জরুরি। আমি বা আমার টিম বা আমি যাদের সাথে কাজ করছি বা যেই মানুষগুলো আমাকে সাহায্য করছে, খুব ছোট জায়গা থেকে চেষ্টা করছি কিছু মানুষের পাশে থাকবার জন্য। কুমিল্লাতে আমি 13 দিন কাজ করেছি। এখন আমাদের একটা টিম লক্ষ্মীপুরে আছে, নোয়াখালীতে, ওখানে যাচ্ছি। ওখানে কিছু মানুষদেরকে সাহায্য করা, যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব। আমি আমার এই 45 বছরের জীবনে কখনো বাংলাদেশের মানুষকে আমি সবসময় দেখেছি কোনো দুর্যোগ হলে ঝাঁপিয়ে পড়তে, বাট এবার যেভাবে দেখেছি সেটা আমি আসলে দেখি নাই। মানে এবার আমি একদম মানে যেহেতু আমি গ্রাউন্ডে একটা লম্বা সময় ছিলাম, সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসেছে,
এবং আমার ছোট্ট কাজেও যে আমি কোনো ফান্ড রেজ করতে যাইনি, মানুষ যেভাবে দেশ বিদেশ থেকে সাহায্য করতে চেয়েছে, আমার কাছে মনে হচ্ছে এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিটার উপরে যদি আমরা ব্যাংক করতে পারি, যে আমরা আসলে এক হয়ে যেতে পারি, যেটা আমাদেরকে হতে দেওয়া হয় নাই। এইবারের দুর্যোগে সব দল, সাধারণ মানুষ সবাই কাজ করেছে, আমি দেখেছি। এখানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, বাম, তারাও যেমন সবাই যার যার মতো কাজ করেছে, সাধারণ মানুষও কাজ করেছে। তার মানে আমরা কিন্তু এক হয়ে গেছি। এই জিনিসটা এই মুহূর্তে দরকার। নতুন বাংলাদেশে মনে হচ্ছে দেশটা যেন সবার, যেমনি বন্যায় আপনারা কাজ করছেন। একটা বিষয় যে আপনি বলেন যে রাজনৈতিক বন্যা, কিন্তু ওখানে বাঁধ খুলে না দেওয়ার বিকল্প কি কিছু ছিল? কারণ ওখানেও তো তলিয়ে যেত। অনেকে তো বলছে যে বাঁধ খুলে দেওয়ার বিকল্প কিছু ছিল না। বাঁধ অবশ্যই, তারাও জানে আমরা ভাটিতে, তাদেরকে পানি বৃষ্টি বেশি হলে তারা বাঁধ খুলবেই। বাট আমি এখন এই ঘরটার মধ্যে পানি ঢুকাই দিব, আমি আপনাদেরকে বলবো না যে এখানে এখন পানি আসতেছে, পানি আসবে। আমি তো ওয়ার্নিংটা দিব। আমি যদি ওয়ার্নিংটা না দেই, তখন এটা ইটস আনফেয়ার, ইটস ইনজাস্টিস। দুইটা পার্শ্ববর্তী দেশ, ভারত এবং বাংলাদেশ, তারা আমাদের থেকে শক্তিশালী, তাদের থেকে আয়তনে বড়, তাদের জনসংখ্যা বেশি, তাদের থেকে শক্তি কম, জনসংখ্যা কম। বাট আমাদের তো নিজেদের স্বার্থে দুইটা দেশের মধ্যে সম্পর্কটা ঠিক রাখতে হবে, তাই না? বাংলাদেশ যদি ডিস্টেবল হয়, ইন্ডিয়ার 7 সিস্টার ডিস্টেবল হয়ে যাবে। তাদের নিজেদের স্বার্থেই আমাদের সাথে তাদের সুসম্পর্ক বজায় রাখাটা উচিত, এবং আমাদেরও তাদের সাথে রাখা উচিত। বাট তারা যদি সবসময় আমাদের সাথে বৈষম্য করে, তারা যদি সবসময় আমাদের দিকে একটা শোষণমূলক আচরণ রাখে, তাহলে তো হবে না। সেই ফেলানি থেকে স্বর্ণা দাস, 14 বছরের মেয়েটা যে এই যে বর্ডারে মারা গেল, এগুলো বন্ধ হতে হবে। এগুলো বন্ধ হওয়ার দিন আসছে। আমরা আর কোনো দেশ দ্বারা এভাবে শোষিত হব না। আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবো। দ্যাটস অ্যাবাউট ইট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনাকে দেখা গেছে অনেক বেশি সরব, এবং আপনার ভিডিওসগুলো কিন্তু অনেকেই আপনার ক্রেডিট দিয়ে আসলে শেয়ার করছে, আমি সেটা দেখেছি। তো আপনার দেখা, আপনার চোখে দেখা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে ভয়াবহ কোন ঘটনাটা আপনি নিজের চোখে দেখেছেন? সবচেয়ে ভয়াবহ ঘটনা যদি আমি বলি, যেটা আপনাকে রাতে ঘুমাতে দেয় না। আমি চোখের সামনে গুলি খেয়ে কেউ, মানে ফরচুনেটলি কাউকে গুলি খেয়ে মরতে দেখি নাই। এটা দেখি নাই, আমি সত্যি কথা বলি। ওইটা আমার দেখার সুযোগ হয় নাই, বা আল্লাহ হয়তো ওটা আমাকে দেখায় নাই, হয়তো বা ভালোই করছে দেখায় নাই। দেখালে কি করতাম জানি না, না দেখি তো ধরেন। তো ভয়াবহর থেকে আমি বলবো যে যেগুলো আমি ধরেন মিডিয়াতে দেখেছি বা ইয়েতে দেখেছি, সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে ইন্সপায়ার্ড, সবচেয়ে শক্তিশালী সেটা ছিল আবু সাইদের গুলি খাওয়াটা, যেভাবে সে বুক পেতে গুলি খেয়েছে। আবু সাইদের কথাটা আমি এই কারণে বলতে চাই, ওরটা দিয়ে শুরু ছিল তো, এবং শুরুটাই এত পাওয়ারফুল ছিল যে বাকি সব স্যাক্রিফাইস বা বাকি সব আত্মত্যাগগুলা এই শক্তিটাকে শুধু মানে অ্যাভেঞ্জারের মতো এটাকে বড়ই করছে। তো আবু সাইদ যেদিন গুলি খায়, এটা যেদিন দেখিয়ে দিন, আমি বলতেছিলাম যে দ্যাটস ইট, পতনের শুরু এখান থেকেই। ফেরাউন থেকে হাসিনা পর্যন্ত আজ পর্যন্ত কেউ লাশের রাজনীতি করে দেশের মানুষের রক্তের উপর দিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। এই যে যারা আহত হয়েছে বা যারা নিহত হয়েছে, এই নিহতদের পরিবারদের জন্য কি কিছু করা উচিত কিনা, বা আহত যারা এখনো চিকিৎসা, এটা দেখেন, এটা এই বন্যা হওয়াতে একটা জিনিস যেটা হয়েছে, ওদের থেকে আমাদের ফোকাসটা সরে গেছে। এই যে ধরেন 1000 নিহত, 18,000 আহত, প্রায় 30,000-এর মতো এখনো ঠিক মতো ওরা কোথায় গেছে, এটা মানে এটা গুম বা অ্যারেস্ট হয়ে গেছে। এদের পুনর্বাসনটা খুবই জরুরি, নিহতদের বিচারটা খুবই জরুরি, যারা গুম হয়ে গেছে বা অ্যারেস্ট হয়েছে তাদেরকে ফিরিয়ে আনাটা খুবই জরুরি। সো বাট সবচেয়ে বেশি প্রায়োরিটি যেটা, সেটা হচ্ছে যারা এই মুহূর্তে হসপিটালগুলোতে আহত অবস্থায় বা বাসায় আহত অবস্থায় আছে, তাদেরকে ডেটাবেজের মধ্যে এনে তাদের কাছে সাহায্যটা পৌঁছানো, তাদের পুনর্বাসনটা ঠিকমতো করা। এটা যদি আমরা না করতে পারি, তাহলে এই আন্দোলনের যে মেরুদণ্ডটা, সেটাকে আমরা ডিসরেসপেক্ট করব। আচ্ছা, এটা আমার কাছে মনে হয়। বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা, তো আমরা মুক্তিযুদ্ধের পরে দেখেছি যে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পেয়েছে। আপনার কি মনে হয় যে এখানে যারা যুদ্ধ করেছে তাদেরও সার্টিফিকেট পাওয়া উচিত? আমরা একটা স্বৈরাচারের হাত থেকে আমরা একটা নতুন দেশ পেয়েছি, দেশটাকে আবার ফিরে পেয়েছি আরেকবার ঠিকমতো গড়বার।
এটাই সবচেয়ে বড় সার্টিফিকেট। এর চেয়ে বড় সার্টিফিকেট কিছু হওয়া আমার মতে উচিত না। ফিল্ম সিন্ডিকেটের দৌরত্ব কি বাংলাদেশে ছিল? অবশ্যই ছিল, সব কিছুতেই সিন্ডিকেট থাকে, ফিল্মেও সিন্ডিকেট আছে, ছিল, ভবিষ্যতেও থাকবে, বাট এটাকে আসলে কতটুকু কন্টেইন করা যায় সেটাই আমাদেরকে চিন্তা করতে হবে। এবং সব ক্ষেত্রেই সিন্ডিকেট তো সব জায়গায় ছিল, সিন্ডিকেটগুলোকে কিভাবে নিউট্রালাইজ করা যায় সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আচ্ছা, পরিচালকদের দ্বারা বা প্রযোজকদের দ্বারা নায়িকাদেরকে হ্যারাসমেন্ট করার কথা কিন্তু আমরা অনেক সময় শুনি। এটা খুবই কমন আমাদের বাংলাদেশে বলা যায় যে সারা পৃথিবীতেই একটা মিটু শিটু মুভমেন্ট এটা আছে, আমাদের দেশেও এটা আছে। হ্যাঁ, আচ্ছা, তো এই যে সম্প্রতি কিন্তু আমরা একটা মামলার কথা শুনছি, এরকম সেটা নিয়ে একটা স্ট্যাটাসও দিয়েছে এবং সেটা নিয়ে কানাঘুষা হচ্ছে অনেক কিছু, এবং এমনও শোনা গেছে সেই নায়িকাকে নাকি চাপ প্রয়োগ করা হয়েছে যেন এই মামলাটা উঠিয়ে দেওয়া হয় ডিবি থেকে বা বিভিন্ন জায়গা থেকে। আপনি এই বিষয়গুলো কিভাবে দেখেন আসলে? একদম প্রপার ইনভেস্টিগেশন হওয়া দরকার। শুধু আইন শৃঙ্খলা বাহিনী না, আমার মনে হয় যেই স্বচ্ছ সংগঠনগুলো আছে সেখান থেকে কয়েকজন ব্যক্তিদেরকে, শিল্পী যারা সিনিয়র আছেন, যারা নিরপেক্ষ আছেন, তাদেরকে নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন হওয়া দরকার। দুইজনের স্বার্থেই হওয়া দরকার, যে ভিকটিম, যে বাদী এবং যার এগেনস্ট অ্যালিগেশন, দুইজনের স্বার্থেই এটা হওয়া দরকার। হয়ে যেটা ইনভেস্টিগেশন থেকে যেটা বের হবে সেটা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া দরকার। একদমই। আচ্ছা, শিল্পীদের কি এমপি হওয়া বা রাজনীতিতে আসা দরকার আছে? এটা যার যার ব্যক্তিগত অভিলাষ, ইচ্ছা, সেই অধিকার নাগরিক হিসেবে আমার মনে হয় বিপ্লবীদের নেতা হওয়াটা ঠিক না। আমার মনে হয় আমি মানুষের পাশে যেভাবে ছোট্ট আকারে আছি ওভাবে থাকাটাই বেটার। নেতা হতে গেলে আপনার মেরুদণ্ডটাতে স্প্রিং লাগানো থাকতে হয়, আমারটাতে লোহা লাগানো। তো সো যদি আমি কখনো লোহা রিপ্লেস করে স্প্রিং লাগাইতে পারি তাহলে আমি হওয়ার চিন্তা করব। শিল্পী সমিতি নির্বাচন নিয়ে কিন্তু অনেক কথা হয়, এটা নিয়ে একবার হচ্ছে কেউ নির্বাচিত হয়, আবার সেটাকে আপিল করে আবার নামিয়ে দেওয়া হয়। আপনার কি এই নির্বাচনের প্রতি আস্থা আছে? এই যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, এটা তো একটা সার্কাস। ওনাদের আসলে সার্কাস করা উচিত নির্বাচন না করে। তাহলে মনে হয় মানে ওনারা আসলে যেটা করতে চায় এত বছর ধরে যেগুলো করে আসছে সার্কাস করলে ওরা আরও মানে একটু টাকা পয়সা পাইতো। বেচারা এখানে শুধু শুধু নির্বাচন করে টাকা পয়সা খরচ করে, তাই না? সার্কাস করতো তাহলে মানুষ একটু টাকা দিত, ওনাদের সুবিধা হতো। ওনাদের এই মানসিকতায় পরিবর্তন করা দরকার। ওনারা বিগত কয়েকটা বছর জাতির সামনে যেভাবে এই চলচ্চিত্রকে মানে কি বলবো, চলচ্চিত্রের কাপড় চুপড় খুলে ফেলছেন, এই নির্বাচন একটা করতে যে এই জায়েদ খান আর নিপুণ স্পেশালি এই দুইজনকেই উচিত ওনাদেরকে কয়েকদিন নিয়ে ওই যে চিড়িয়াখানায় রাখার জন্য, মানুষকে টিকিট করে দেওয়ার জন্য, যাতে তাদেরকে দেখায়। আমরা র্যাপিড ফায়ার কিছু কোয়েশ্চেন রেখেছি, আরেকটা ছোট্ট র্যাপিড ফায়ার খেলবো, তারপর আজকের মতো অনুষ্ঠানটা শেষ করে দেবো। সো আপনি প্রস্তুত তো? দেখি আছে র্যাপিড ফায়ারটা কোন দিকে। র্যাপিড ফায়ার আমি বরাবরই কাঁচা। আমি জানি আপনি কোনো কিছুতে আসলে ভয় পান না, সবকিছু না ভয় পাই না, বাট কাঁচা। আচ্ছা দেখি এটা আপনার র্যাপিড ফায়ার। হ্যাঁ, খুবই সহজ। কোন জনরার মুভি আপনি বেশি পছন্দ করেন? অ্যাকশন থ্রিলার। অ্যাকশন থ্রিলার, আচ্ছা। জীবনে সবচেয়ে আকাঙ্ক্ষিত বস্তু বা বাসনা কোনটা? আকাঙ্ক্ষিত বস্তু বা বাসনা কোনটা এই মুহূর্তে? দেশটা ঠিক হোক, দেশটা দিশা খুঁজে পাক। এখনো দিশাতে নেই? না না, এখন মাত্র 1 মাস হয়েছে, আমরা এখনো দিশেহারা হয়ে আছি। দেশটা সঠিক দিশা খুঁজে পাক। প্রিয় ঋতু? বাংলাদেশের শীত। আচ্ছা। প্রিয় চলচ্চিত্র পরিচালক? বাংলাদেশের না বাংলাদেশের অবশ্যই জয়ী রাহান। আচ্ছা। আর ইন্ডিয়াতে যদি বলি মণিরত্নম। হলিউডে যদি বলি স্টিভেন স্পিলবার্গ। প্রিয় অভিনেতা? হলিউডে ডেনজেল ওয়াশিংটন, বলিউডে নানা পাটেকর। বাংলাদেশে যদি বলি আমার ভার্সেটাইল অভিনেতা হিসেবে প্রয়াত কারো নাম বলতে পারবো নাকি? হ্যাঁ, আমার জসিম ভাইকে খুব ভালো লাগতো। আচ্ছা আচ্ছা। আমার কাছে মনে হচ্ছিল যে ওনার মধ্যে একটা এক্স ফ্যাক্টর ছিল, একটা ফাইটার থেকে যিনি নায়ক হয়েছে। আমার জসিম ভাইকে খুব ভালো লাগতো। চঞ্চল চৌধুরীকে আপনি 10-এ কত নাম্বার দিবেন অভিনেতা হিসেবে আর মানুষ হিসেবে? 10-এ অভিনেতা হিসেবে অবশ্যই 8+। মানুষ হিসেবে তার সাথে আমার ব্যক্তিগত দেখা হয়েছে একবার, সো আমি তাকে মানুষ হিসেবে চিনি না। বাট উনি যেভাবে ছাত্রদের বিপক্ষে ছিলেন, এটার জন্য উনি অনেকগুলো মাইনাস পয়েন্ট পাবেন আমার কাছে। এটা তাকে কাভার করে দেখাতে হবে।
মানে মাইনাসে নাম্বার দেবেন আপনি? হ্যাঁ, আমি এটা মানে আমার কথা হচ্ছে ওনাকে এটা উনি ওনার এত বছরের অর্জনকে উনি নিজেই এটাকে অপমান করেছেন। আচ্ছা, সুযোগ পেলে কোন অভিনেত্রীকে আপনি বিয়ে করতেন? ববিতা আপা, আমাকে মাফ করে দিবেন। ববিতা। কোন দেশের নাগরিকত্ব আপনি পেলেও নেবেন না? অবশ্যই ইসরায়েল। আপনি কি সুখী নাকি অসুখী? আমি শান্তি পার্টির লোক, আমি সুখের থেকে শান্তি বেশি খুঁজি। তো সুখটা খুবই আপেক্ষিক, এটা মোমেন্টে সুখটা এই মুহূর্তে আমি সুখী কিনা এটা। সো আমি সুখটাকে আসলে নির্ণয় করাটা খুব ডিফিকাল্ট, বাট এটাই বললাম যে আমি সুখ না, আমি শান্তি পার্টির লোক। আমি শান্তি। এমন কোন ঘটনা আপনি জীবনে কাউকে বলেননি, নিজের মধ্যে পুষে রেখেছেন? এমন কোন ঘটনা? আমি ছোটবেলায় মলেস্টেড হয়েছিলাম। বাই হুম? বাই সার্টেন পিপল। আচ্ছা, মানে সেম জেন্ডার? বোথ জেন্ডার। আচ্ছা আচ্ছা, শেষ বয়সে কি করতে চান? দেশের এইবার ইয়ের কর আমার কাছে মনে হচ্ছে, আমার সবসময় ইচ্ছে ছিল একটা ছোটো একটা ফাউন্ডেশন করব, বাট এখন আমি ফাউন্ডেশন করতে চাই না, আমি একটা টিম করতে চাই, যে টিমটা দুর্যোগে বাংলাদেশের মানুষের পাশে থাকবে। সর্বশেষ বেড়াতে গেলে আপনি কোন সঙ্গীকে কখনোই নিতে চান না? হতে পারে সে অভিনেতা অভিনেত্রী, মানে মানে কাকে নিতে চাই না? চান না, আপনি তার সাথে বেড়াতে যেতেই চান না। আমার একটা কুমিল্লাতে, খুব নামটা বলবো না, কুমিল্লাতে একটা খুব ভালো বন্ধু আছে, যার সাথে এইবার এই ত্রাণ কাজ করতে গিয়ে তার সাথে আমার ব্যাপক ঝগড়া হয়েছে। আমি তাকে আর কখনো নিতে আর চাই না। অভিনেতা অভিনেত্রীদের মধ্যে যদি বলেন? অভিনেত্রীদের সাথে তো আসলে বেড়াতে যাওয়া হয় নাই, কাজে যাওয়া। যদি চান সাপোজ, ওদের সাথে আগে যাই, ওদের সাথে আগে গেলে বুঝতে পারবো, কারণ আচ্ছা। ওদের সাথে কাজই করা হয়েছে, ওভাবে তো ওদের সাথে বেড়াতে যাওয়া হয়নি, সবসময় কাজেই ওদের সাথে যাওয়া হয়। তো কাজ দিয়ে আসলে বেড়াতে যাওয়ার ইয়েটা নির্ণয় করাটা। আরিফিন শুভর সাথে বেড়াতে যাবেন? না তাহলে এটাও তো না, বলতে বাট মানে না, কেন? ওর সাথে তো কখনো বেড়াতে যাই নাই, বেড়াতে গেলে হয়তো বুঝতাম, বাট এই মুহূর্তে ওর সাথে বেড়াতে যাওয়ার প্রশ্ন ওঠে না, বিকজ বঙ্গবন্ধুর যে একজন, মানে বঙ্গবন্ধু নিজেকে মনে করছে এবং যে আসলে তার ভাই ব্রাদারকে ভুলে গেছে, অনেক বড় স্টার হয়ে গেছে না, তো এত বড় স্টারের সাথে এত ছোট ক্ষুদ্র স্টার কিভাবে যাবে? সর্বশেষ যদি এই যে নতুন বাংলাদেশ সম্পর্কে বা এই রাষ্ট্র সংস্কারের সম্পর্কে যদি আপনি কিছু বলতে চান দর্শকদেরকে? না, সংস্কার সম্পর্কে কিছু বলতে চাই না, আমি শুধু বলতে চাই সবাই একসাথে থাকেন, পজিটিভ থাকেন, শুধু কোয়েশ্চেন করেন না যে আসলে আমরা এটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে, এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না, এভাবে চিন্তা করেন যা ছিল তার থেকে কি ভালো হচ্ছে, তার থেকে কি ভালো হবে, এবং ওটা যদি হতে হয় আমাদেরকে এক থাকাটা জরুরি। এই মুহূর্তে আমি যেটা বারবার বলি, দলটার নাম হওয়া উচিত বাংলাদেশ উইথ এ ক্যাপিটাল বি, আর এভরি ড্রপ কাউন্টস। আপনার জায়গা থেকে আপনি যতটুকু করতে পারেন, রাস্তা দিয়ে হাঁটছেন, ওই দুইটা ময়লা পড়ে আছে, ওটা উঠে ডাস্টবিনে উঠাবেন, ওইটাও কাউন্ট করে। ওটা জাস্ট মনে রাখবেন, আর দেশটাকে ভালোবাসবেন, আর কি, আর কিছু বলার নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।